আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পরিবেশ রসায়নের আজকে হচ্ছে লাস্ট পার্ট মানে আজকে আমরা পরিবেশ রসায়ন শেষ করে ফেলবো। সো 6 নাম্বার পর্বে আমরা আজকে লাস্টের কয়েকটা টপিক দেখব। যেমন ধরো আমাদের লাস্টে অ্যাসিড বৃষ্টি এই টপিকটা আছে। সো আমরা হচ্ছে আজকে অ্যাসিড বৃষ্টি এই টপিকটা শেষ করব। অ্যাসিড বৃষ্টির পাশাপাশি নাইট্রোজেন ফিক্সেশন এবং বিওডি সিওডি টিডিএস পানির ক্ষরতা এই যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে আমরা আজকে দেখে ফেলবো। সো চলো আমরা দেরি না করে শুরু করি একদম টু দ্য পয়েন্টে। টোটাল এই চ্যাপ্টারে যতগুলা টপিক তোমাদের দেখাইছি প্রত্যেকটা টপিক থেকে যা যা আসে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে ধরে ধরে বুঝাই দিছি। এইগুলা তুমি প্র্যাকটিস করলেই তোমার কেমিস্ট্রির বেসমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তুমি সলভ ক্লাস করবা, তুমি একদম A to Z সলভ পারবা। ওকে, সো আমরা দেরি না করে চলো আমাদের হচ্ছে যে আজকের ক্লাসের পার্টে যাই। আজকের ক্লাসে আমরা প্রথমে আসবো হচ্ছে অ্যাসিড বৃষ্টি টপিকে এবং নাইট্রোজেন ফিক্সেশন টপিকে। সো নাইট্রোজেন ফিক্সেশনের আগে আমাদের অ্যাসিড বৃষ্টিটা দেখতে হবে। তো গত ক্লাসে আমরা অ্যাসিড বৃষ্টির স্লাইডটা আগে ইউজ করে ফেলছিলাম, এই জন্য আমরা একটা নতুন স্লাইড নিই অ্যাসিড বৃষ্টির। প্রথমে হেডলাইন দাও অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি এইটা কখন হয়, মানে এইটা মানে কি আসলে, এটা কখন হয় এবং মানে কি? অ্যাসিড বৃষ্টি মানে হচ্ছে যে বৃষ্টির পানি যখন মাটিতে পড়ে, মানে বৃষ্টিপাত যখন হয় তখন পানির পিএইচ ঠিক আছে, পানির পিএইচ যদি, খেয়াল করো, বৃষ্টিপাত যখন হয় পানির পিএইচ যদি 5.6 এর কম হয়, 5.6 এর কম হয় তখন সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড বৃষ্টি বলতে পারবো। তখন সেই বৃষ্টিকে আমরা কি বলতে পারবো? অ্যাসিড বৃষ্টি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে পানির পিএইচ যদি 5.6 অপেক্ষা কম হয় তখন সেই বৃষ্টি হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টি। তাহলে আমাদের দেখতে হবে যে বৃষ্টিপাতের পানির পিএইচ কত। জেনারেলি আমাদের যে কলকারখানা আছে, খেয়াল করো, কলকারখানা এবং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তো কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলার আশেপাশের এরিয়াতে, এগুলার আশেপাশের যে এরিয়া, এই এরিয়াতে পানির যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পিএইচ রেঞ্জ থাকে হচ্ছে 3.5 থেকে 5.6 এর ভিতরে। এইটা হচ্ছে 3.5 থেকে 5.6 এর ভিতরে। তার মানে কলকারখানার কারণে আমাদের এই যে বায়ুমণ্ডল দূষিত হয়, সেই বায়ুমণ্ডলে উপস্থিত দূষিত পদার্থগুলা অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আবার নেমে আসে। ফলে এই জায়গাতে মানে ইন্ডাস্ট্রি যে সমস্ত এরিয়াগুলোতে আছে, ওই সমস্ত এরিয়াতে, যে সমস্ত এরিয়াতে ইন্ডাস্ট্রি আছে ওই সমস্ত এরিয়ার আশেপাশে যদি বৃষ্টিপাত হয় ওই সময় বৃষ্টিতে ভেজা সেফ না। তুমি ধরো গ্রামে আসো, একদম বিশুদ্ধ পরিবেশ, দূর দূরান্তে আশেপাশে 10-15-20 কিলোমিটার ভিতরে কোনো হচ্ছে যে নাই, কি বলে, কলকারখানা নাই। সো ওই এরিয়াগুলোতে তুমি বৃষ্টির পানিতে ভিজবা, তোমার ভালো লাগবে, বরং বৃষ্টির পানিতে ভেজা শরীরের জন্য আরো উপকারী। কিন্তু তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে বৃষ্টির পানিতে ভিজো, এটা তোমার শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করবে। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ভিজো না। ওকে, এবার আসো আমরা অ্যাসিড বৃষ্টির এই বেসিকটা দেখার পর অ্যাসিড বৃষ্টি কেন হয়, কাদের কারণে হয়। দেখো, অ্যাসিড বৃষ্টি হওয়া মানে হচ্ছে পানির সাথে অ্যাসিড মিশ্রিত হলে অ্যাসিড বৃষ্টি হবে। পানি প্লাস অ্যাসিড মিলে তাই তো অ্যাসিড বৃষ্টি, তাই না? পানি প্লাস অ্যাসিড মিলে অ্যাসিড বৃষ্টি। তো পানির সাথে এই অ্যাসিড আকারে কোন কোন অ্যাসিড থাকতে পারে? প্রথম কথা হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, সালফিউরাস অ্যাসিড থাকতে পারে, H2SO4 H2SO3, আরেকটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। মূলত এই তিনটা অ্যাসিডের কারণে আমাদের অ্যাসিড বৃষ্টি হয়। এই তিনটা অ্যাসিডের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে কোথাও যদি অ্যাসিড বৃষ্টি হয়, সেই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে এই তিনটা অ্যাসিড। এই তিনটা অ্যাসিডের নাম মুখস্থ করতে হবে। এখন এই যে তিনটা অ্যাসিড, এই তিনটা অ্যাসিডের মেইন বেজ উপাদান কি? খেয়াল করো, কলকারখানা বা ইন্ডাস্ট্রি থেকে আমাদের তোমার নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়। নাইট্রোজেনের বিভিন্ন টাইপের অক্সাইড আছে। এই অক্সাইডের কারণে আমার নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, এই অক্সাইডের কারণে আমার নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, যার কারণে আমার অ্যাসিড বৃষ্টি হবে। কলকারখানা ইন্ডাস্ট্রি থেকে আমার সালফার ডাইঅক্সাইড তৈরি হয়, সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়। এই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এখান থেকে তোমার সালফিউরিক অ্যাসিড, তারপরে সালফিউরাস অ্যাসিড, এইগুলা তৈরি হবে এবং এগুলার কারণে তুমি অ্যাসিড বৃষ্টি পাবা, মানে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হবে। তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাসিড বৃষ্টি কেন হয়, কিভাবে হয়, ঠিক আছে? এগুলাই হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টি থেকে মেইন কথা। এবার প্রশ্ন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য বেসিক রিয়াকশন কি? তাহলে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখানে একটু হেডলাইন দাও অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। বিক্রিয়া কি কি হবে?
বিক্রিয়াগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। বিক্রিয়াগুলো সিম্পল, একদম সিম্পল বিক্রিয়া, তুমি জাস্ট আমার সাথে সাথে দেখবা। প্রথম কথা চিন্তা করো যে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যাসিড বৃষ্টি চিন্তা করি, আমাদের কলকারখানা থেকে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কলকারখানা থেকে কি তৈরি হচ্ছে? সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে মিশে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছে। এই সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সাথে মিশে তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি করতেছে। এই হচ্ছে আমাদের কয়েকটা স্টেজ। এই টোটাল বিক্রিয়াটাকে এক লাইনে লেখা যায়, সালফার ডাইঅক্সাইড অক্সিজেন প্লাস পানি মিলে তোমার তৈরি করলো সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তোমার হচ্ছে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এই সালফিউরিক অ্যাসিড কি করে? অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। এবার এই যে সালফার ডাইঅক্সাইড যেটা আছে সরাসরি পরিবেশ থেকে নির্গত হয়, এই সালফার ডাইঅক্সাইড সরাসরি পানির সাথে মিশে তোমার সালফিউরাস অ্যাসিড তৈরি করতে পারে, H2SO3। এই যে বিক্রিয়াগুলো দেখলাম এগুলা সবই হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। এগুলা সবই কি? অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। তাহলে অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া এই হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির বিক্রিয়া। এবার অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াতে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়া যেমন হয়, তেমন তোমার হচ্ছে এই অ্যাসিড বৃষ্টির বিক্রিয়াতে কিন্তু নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে, এই নাইট্রোজেনের অক্সাইডগুলোর কারণেও কিন্তু অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হতে পারে। নাইট্রোজেনের অক্সাইডগুলোর কারণেও অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হতে পারে। সো নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে, এই অ্যাসিড বৃষ্টি এইটার মাধ্যমে কিভাবে সৃষ্টি হয়? তো নাইট্রোজেনের যে কোনো অক্সাইড তুমি নাও, নাইট্রোজেনের যে কোনো অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস তুমি এখানে পানি নাও, বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। এই নাইট্রিক অ্যাসিড তুমি বৃষ্টির পানির মাধ্যমে মাটিতে নেমে আসবে। এই নাইট্রিক অ্যাসিড কি হবে? বৃষ্টির পানির মাধ্যমে মাটিতে নেমে আসবে। এবার একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো আমরা, সেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়বো, নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন এটা কিভাবে হয় দেখো। এই যে নাইট্রোজেন ফিক্সেশন, এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া। বজ্রপাত মানে লাইটেনিং, বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া, বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া, এইটাকে বলে হচ্ছে বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া। এটাকে বলা হচ্ছে তোমার নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন বা বজ্রপাতে সংঘটিত বিক্রিয়া। তো এখন এটাতে কি ঘটে? বেসিক্যালি তুমি নাইট্রোজেন গ্যাস নিছো এবং বাতাসে অক্সিজেন গ্যাস আছে। এবার নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস এগুলো বাতাসে আছে। বাতাসে থাকা মানে কি? নর্মাল অবস্থায় বাতাসে আছে। এবার ধরো এখন বৃষ্টি হবে, বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হবে। তো বজ্রপাতের সময় ওখানে তো তীব্র তাপ তৈরি হয়, তাই না? তো এখানে যখন বজ্রপাত হবে, মানে বজ্রপাত সংঘটিত হবে, বজ্রপাত সংঘটিত হবে, বজ্রপাতের সময় এখানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি হয়। তো 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তৈরি যখন হয়, তখন বজ্রপাতের সময়, এটা মাথায় রাখবা, লাইটেনিং বা বজ্রপাতের সময় এই দুইটা বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, নাইট্রোজেন অক্সাইড। এবার এই যে নাইট্রোজেন অক্সাইড তৈরি করলো, বিক্রিয়ার পরবর্তী ধাপ দেখো, এই যে নাইট্রোজেন অক্সাইড তৈরি করলো, এই নাইট্রোজেন অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। কি হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন অক্সাইড তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড পর্যন্ত আমরা বোঝা শেষ। এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড সিমিলার মতো আগের স্টেজ, পানির সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে। একসাথে অক্সিজেন দিতে পারবা? হ্যাঁ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি প্লাস অক্সিজেন, তিনটা একসাথে যদি দাও, তিনটা বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তো এই নাইট্রিক অ্যাসিড যখন তৈরি হবে ওই জায়গাতে, এখন দেখো যখন হচ্ছে লাইটেনিং হয়, মানে যখন হচ্ছে তোমার বজ্রপাত হয়, মানে হচ্ছে যে আকাশে বিদ্যুৎ চমকায়, যেটা আমরা বলি। কথাটা কি? কথাটা হচ্ছে বিদ্যুৎ চমকানো। তাহলে বিদ্যুৎ চমকানোর পরেই বৃষ্টিপাত হয় না? দেখবা যে বিদ্যুৎ চমকানো, বৃষ্টিপাতের সময়ও বিদ্যুৎ চমকাইতে পারে, আগেও বিদ্যুৎ চমকাইতে পারে, আবার বিদ্যুৎ চমকানোর পরপরই বৃষ্টিপাত হয়। তাহলে দেখো অলরেডি বিদ্যুৎ চমকিয়ে ওখানে অনেক তাপমাত্রা তৈরি হয়েছিল, সেই তাপমাত্রায় আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলছি বিক্রিয়া কয়েকটা স্টেজে। এখন এই যে নাইট্রিক অ্যাসিড, এটা তো এখন ওই বাতাসে যে সমস্ত জলীয় বাষ্পগুলো আছে বা পানিগুলো আছে, যেগুলো বৃষ্টি আকারে নামবে, তার সাথে মিশে যাবে। তার সাথে মিশে এই নাইট্রিক অ্যাসিড এখন কোথায় নামবে? এই নাইট্রিক অ্যাসিড এখন নামবে হচ্ছে মাটিতে, বৃষ্টির পানির সাথে মিশে মাটিতে আসবে। এখন মাটিতে আসলেই এই নাইট্রিক অ্যাসিড মাটির জন্য উপযোগী না, এই নাইট্রিক অ্যাসিড মাটির জন্য ক্ষতিকর, এই নাইট্রিক অ্যাসিড মাটির জন্য ক্ষতিকর, এই নাইট্রিক অ্যাসিড মাটির জন্য ক্ষতিকর, এটা উপযোগী না। তাহলে এই ক্ষতিকর পদার্থকে উপযোগী করে তুলবো কিভাবে? এই ক্ষতিকর পদার্থকে উপযোগী করে তুলতে গেলে এই নাইট্রিক অ্যাসিডের সাথে তোমার চুন দেয়া লাগবে, চুন দেওয়া লাগবে। তো চুন মানে কি? এই নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3,
এই নাইট্রিক অ্যাসিডের সাথে তুমি যদি এখন ক্যালসিয়াম অক্সাইড বা চুন দাও, দেখবা অনেক সময় আমাদের মাটি যদি অনুর্বর হয়ে যায়, মাটিতে গ্রামে যারা থাকো তারা চাষাবাদ করো, দেখবা যে মাটি যদি অনুর্বর হয়ে যায়, অনুর্বর মাটিতে আমরা চুন দিই, চুন দিয়ে কয়েকদিন রেখে দিলে যেটা হয়, এই চুন ওই মাটিতে উপস্থিত নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। কি তৈরি করে? ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে, প্লাস এখানে আমাদের পানি তৈরি হয়, ক্যালসিয়াম নাইট্রেট প্লাস পানি। এই ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হওয়ার মানেই হচ্ছে এই জায়গাতে এখন আমাদের মাটিতে ক্যালসিয়াম 2+ আয়ন এবং নাইট্রেট মাইনাস আয়ন আকার তৈরি হয়ে গেছে। এই নাইট্রেট মাইনাস আয়নের মাধ্যমে তোমার উদ্ভিদ বা যে সমস্ত গাছপালা বা আমরা যেগুলো চাষ করি সেগুলা এই নাইট্রেট মাইনাস আয়নকে গ্রহণ করতে পারে এবং এই নাইট্রেট মাইনাস আয়নকে খাইতে পারে। তার মানে কি, আগে ছিল যেটা নাইট্রিক অ্যাসিড তখন কিন্তু সেটা ক্ষতিকরী ছিল, বাট যখন ক্যালসিয়াম নাইট্রেটের সাথে আছে তখন সেটা উপযোগী হচ্ছে, গ্রহণ উপযোগী হচ্ছে, এখন আর আগের মতো ক্ষতিকর না। ঠিক আছে, এর মাধ্যমে খেয়াল করো এই নাইট্রোজেন থেকে নাইট্রেট মাইনাস আয়নের মাধ্যমে এটা ভূমিতে অ্যাবজর্বড হয়ে গেল, অ্যাবজর্বড হয়ে গেল। এই যে ভূমিতে অ্যাবজর্বড হয়ে গেল নাইট্রোজেন থেকে তোমার হচ্ছে যে নাইট্রেট মাইনাস আয়নের মাধ্যমে অ্যাবজর্বড হয়ে গেল, এইটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, মানে নাইট্রোজেনকে আমরা মাটিতে গ্রহণ করাই দিলাম, এটাকে আমরা কি বলি? নাইট্রোজেন ফিক্সেশন। বুঝতে পারছো? সো নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে আমরা বুঝতে পারছি আশা করি। তুই চাইলে ওই রুমে যে পড়তে পারিস, সমস্যা আমি ইয়া করে দিব, ওই রুমে যে পড়, সমস্যা কি? আমি হচ্ছে যে ক্লাস শেষ হইলে আমি অফ করে দিব, ভালো মতো পড়, পরীক্ষা আছে। সো এখন আমরা নাইট্রোজেন ফিক্সেশনটা বুঝতে পারলাম। ওকে, সো আমরা নাইট্রোজেন ফিক্সেশন বুঝতে পারলাম। এবার আসো আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম এখানে শিখতে হবে, সেগুলা কি? একটা হচ্ছে বিওডি, সিওডি, টিডিএস, আরেকটা আছে হচ্ছে পিএইচ। তো অলরেডি আমরা পিএইচ নিয়ে তো একটু কথাবার্তা বলেই ফেলছি। এখন আমরা প্রথমে আসবো বিওডি, সিওডি, ক্ষরতা এবং টিডিএস এই অপশনগুলোতে। প্রথমে আসো ক্ষরতাতে। ক্ষরতাতে ক্ষরতা ব্যাপারটা কি? ক্ষরতা ব্যাপারটা কি এটাতে আগে আমরা বোঝার চেষ্টা করব। তো মাথায় রাখতে হবে ক্ষরতা ব্যাপারটা হচ্ছে যে পানিতে যদি কখনো মেটালিক আয়ন যেমন হচ্ছে মেটালিক আয়নের ভিতরে কি কি আছে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো হচ্ছে মেটালিক আয়ন, এগুলা থাকে পানিতে। যদি কখনো মেটালিক আয়ন বা এইগুলা থাকে এইগুলার সাথে যদি কখনো নাইট্রেট, খেয়াল করো কি আসবে তোমার হচ্ছে সালফেট 2- আয়ন, ক্লোরাইড মাইনাস আয়ন এবং বাইকার্বনেট মাইনাস আয়ন, এগুলা যদি যুক্ত হয়, এইগুলার সাথে এগুলা যদি যুক্ত হয় তখন হচ্ছে ক্ষরতা সৃষ্টি হয়। মানে ব্যাপার হচ্ছে এরকম, যদি তোমার পানির ভিতরে অ্যালুমিনিয়াম সালফেট থাকে তাহলে অ্যালুমিনিয়াম সালফেট ক্ষরতা সৃষ্টি করে। পানির ভিতরে যদি আয়রন সালফেট থাকে, আয়রন সালফেট ক্ষরতা সৃষ্টি করে। পানির ভিতরে যদি আয়রন ক্লোরাইড থাকে, আয়রন ক্লোরাইড ক্ষরতা সৃষ্টি করে। পানির ভিতরে যদি ক্যালসিয়াম তোমার হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, এটা হচ্ছে ক্ষরতা সৃষ্টি করে। তো এইগুলা যদি এরকম এইগুলার কম্বিনেশনে যেই যৌগগুলা তৈরি হবে এইগুলা যদি পানির ভিতরে থাকে পানিতে, তাহলে ক্ষরতা সৃষ্টি হয়। এখন এই পানিতে যে ক্ষরতা সৃষ্টি হয় এই ক্ষরতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। পানিতে যে ক্ষরতা সৃষ্টি হয় এই ক্ষরতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি স্থায়ী ক্ষরতা, আর আরেকটাকে বলি আমরা অস্থায়ী ক্ষরতা। তো বুঝতেই পারছো স্থায়ী ক্ষরতা মানে স্থায়ী আর অস্থায়ী ক্ষরতা মানে অস্থায়ী। তো অস্থায়ী ক্ষরতার একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটাকে জাস্ট তুমি যদি তাপমাত্রা দাও, হিট দাও, স্ফুটন করো, তাহলে এই ক্ষরতা দূর হয়ে যায়। বাট তুমি স্থায়ী ক্ষরতা যখন নিবা এটাকে শুধুমাত্র হিট দিয়ে বা তাপ দিয়ে দূর করতে পারবা না, দূর করতে পারবা না। এবার মাথায় রাখতে হবে এই যে আয়নগুলো আছে পজিটিভ আয়ন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এইগুলার সাথে যদি আমার সালফেট এবং ক্লোরাইড তৈরি হয়, দেখো এগুলার সাথে সালফেট
এবং ক্লোরাইড যোগ হলে সেটা স্থায়ী ক্ষারতা তৈরি করে, আর বাইকার্বনেট যোগ হলে সেটা অস্থায়ী ক্ষারতা তৈরি করে। সবসময় মাথায় রাখবো বাইকার্বনেট মানে হচ্ছে অস্থায়ী ক্ষারতা, আর সালফেট ক্লোরাইড হলে হচ্ছে স্থায়ী ক্ষারতা। বাইকার্বনেট মানে হচ্ছে এটা এমন একটা যৌগ তৈরি করবে, এই যৌগের সাথে যে কেউ যুক্ত হলে, এই যৌগের সাথে যে কেউ যুক্ত হলে সে ইজিলি দূর হয়ে যাবে। যেমন ধরো আমরা যদি ক্যালসিয়াম বাইকার্বনেট দেখি, ক্যালসিয়াম বাইকার্বনেট এটা এমন একটা যৌগ, এটাকে হিট দাও আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যে ক্যালসিয়াম অক্সাইড তারপর কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে ফেলবে, ক্ষরতা দূর হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে তুমি যদি ক্যালসিয়াম বাইকার্বনেটের পরিবর্তে তুমি হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট নাও, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, একই কথা, ম্যাগনেসিয়াম বাইকার্বনেটও অস্থায়ী ক্ষরতা তৈরি করে, পানির সাথে এটা দূর হয়ে যায়। বুঝতে পারছো? তো ক্ষরতার ক্ষেত্রে তোমার এভাবে দূর করার মেথড আছে, সো সেই মেথডগুলো আমরা ব্যবহার করব। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো অস্থায়ী ক্ষরতা তৈরি হয়, এটা মাথায় রাখবো খুব সুন্দরভাবে মাথায়, এই স্থায়ী ক্ষরতা তৈরি হয়, স্থায়ী ক্ষরতার জন্য আমরা পারমুটিট প্রণালী ব্যবহার করি। পারমুটিট প্রণালী, পারমুটিট প্রণালীর মাধ্যমে আমরা স্থায়ী ক্ষরতা দূর করি। পারমুটিট প্রণালীর মাধ্যমে আমরা কি করি? স্থায়ী ক্ষরতা দূর করি। এই যে পারমুটিট প্রণালীর কথা আমি বলতেছি, এই পারমুটিট প্রণালীতে আমরা একটা যৌগ ব্যবহার করি, এই যৌগটার নাম মুখস্থ করতে হবে। এইটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট ইনটু পানি আছে 3 অণু পানি। ঠিক আছে, এই যে যৌগটা আছে এইটাকে বলে হচ্ছে জিওলাইট। এটার নাম কি? এটার নাম হচ্ছে জিওলাইট। তো জিওলাইটের মাধ্যমে পারমুটিট প্রণালী তৈরি করা হয়, সেই পারমুটিট প্রণালী দিয়ে আমরা স্থায়ী ক্ষরতা দূর করতে পারি। মানে কখনো যদি সালফেট ক্লোরাইডের ক্ষরতা তৈরি হয়, সালফেট ক্লোরাইডের লবণ কারা আছে, যেমন ধরো হচ্ছে ক্যালসিয়াম সালফেট স্থায়ী ক্ষরতা তৈরি করে, আয়রন সালফেট স্থায়ী ক্ষরতা তৈরি করে, অ্যালুমিনিয়াম সালফেট ঠিক আছে স্থায়ী ক্ষরতা তৈরি করে। এবার দেখো ক্লোরাইডের লবণ হইতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলা সবাই স্থায়ী ক্ষরতা তৈরি করে। এই লবণগুলা কি? স্থায়ী ক্ষরতা তৈরি করে। এই লবণগুলা যখন স্থায়ী ক্ষরতা তৈরি করতেছে, এইগুলা যদি তোমাকে দূর করতে হয় তাহলে পারমুটিট প্রণালী ব্যবহার করতে হবে। এবার পারমুটিট প্রণালীর ক্ষেত্রে আমি এখন ডিটেল পারমুটিট প্রণালী তো তোমাকে পড়াইতে পারবো না, আমরা টেক্সটাইলও পারমুটিট প্রণালী পড়ি, একদম হিউজ ডিটেলসে পড়ি। তো পারমুটিট প্রণালীর ক্ষেত্রে এখানে এর মেথড হচ্ছে বিনিময় পদ্ধতি। এই ওয়ার্ডটা খালি মুখস্থ করবা, এটা হচ্ছে বিনিময় পদ্ধতিতে কাজ করে। কখনো যদি এমসিকিউতে জিজ্ঞেস করে যাতে তুমি পারো পারমুটিট প্রণালী কিসে কাজ করে, বিনিময় পদ্ধতিতে কাজ করে, এইটুকু জানলে হইতেছে, এর বাইরে অনেক এক্সট্রা লাগবে না। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্ষরতার ইয়া। তো ক্ষরতার ক্ষেত্রে কি? ক্ষরতার ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্ষরতার ক্ষেত্রে পানি যদি ক্ষর পানি হয়, তো সেই ক্ষর পানি কখন হবে? এই যে পজিটিভ আয়ন অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এগুলোর সাথে সালফেট ক্লোরাইড বাইকার্বনেট যদি যুক্ত হয় তাহলে ক্ষর পানি তৈরি করবে। এই ক্ষর পানির মাধ্যমে যে লবণগুলা তৈরি হয়, লবণগুলোর উদাহরণ দিছি, এই ক্ষর পানির কারণে, ক্ষর পানি আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কারা তৈরি করে দেখাইছি, অস্থায়ী ক্ষরতা কারা তৈরি করে দেখাইছি। এবার ক্ষরতা যদি হয় তখন ক্ষরতার বৈশিষ্ট্য কি? ক্ষরতা যদি কখনো ঘটে, এই ক্ষরতার কারণে কিছু অসুবিধা সৃষ্টি হয়। ঠিক আছে, ওই পানি ব্যবহারে কিছু অসুবিধা সৃষ্টি হয়। এই অসুবিধাগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। কি কি অসুবিধা সৃষ্টি হয়? একটা হচ্ছে সাবান ফেনা তৈরি করে না, সাবান ফেনা তৈরি করে না, এটা হচ্ছে নাম্বার 1 অসুবিধা, সবচেয়ে পপুলার অসুবিধা। নাম্বার 2 অসুবিধা হচ্ছে যে এখানে অদ্রবণীয় যখন আমরা এই পানিটাকে বয়লারে ব্যবহার করব, এই পানিটাকে ক্ষর পানিকে বয়লারে ব্যবহার করলে, এখন বয়লার কি এই জিনিসটা তোমরা যদি না বুঝো, বয়লার হচ্ছে স্টিম তৈরি করে, মানে গরম জলীয় বাষ্প তৈরি করে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি, মানে ইন্ডাস্ট্রি চালাইতে বয়লার লাগে, সোজা কথা। তো বয়লারে ব্যবহার করলে সেখানে অদ্রবণীয় লবণ তৈরি হয়। কি তৈরি হয়? অদ্রবণীয় লবণ তৈরি হয়। সো সবসময় মাথায় রাখবো বয়লারে যদি আমরা ব্যবহার করি তাহলে সেখানে আমাদের অদ্রবণীয় লবণ তৈরি হলো। ওকে, অদ্রবণীয় লবণ। এছাড়া এখানে আরো অন্যান্য পয়েন্ট থাকতে পারে। অন্যান্য পয়েন্ট কি? খড় পানিতে তোমার ডাল চাল এগুলো সিদ্ধ কম হয়, এইটা হয় সেটা হয়, নর্মাল। এই দুইটা জিনিস মনে রাখলেই হইতেছে, এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। ওকে, পরে আসো, পরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে আমাদের আর কি আছে।
বিওডি সিওডি থেকে আর কি পড়তে হবে। তো আমাদের এখন আরো অন্যান্য টপিকগুলো আছে। খরতা গেল, খরতা যাওয়ার পর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিও। ডিও ডিও এই কথাটার পূর্ণরূপ হচ্ছে ডিজলভ অক্সিজেন। ডিজলভ অক্সিজেন, ডিজলভ অক্সিজেন মানে হচ্ছে বাংলায় এটাকে আমরা বলতে পারবো দ্রবীভূত অক্সিজেন। এটাকে আমরা বাংলায় কি বলতে পারবো? দ্রবীভূত অক্সিজেন। তার মানে ধরো আমাদের কাছে একটা পাত্র বা একটা নদী বা একটা ধরো পুকুর আছে, এই পুকুরের ভিতরে পানি আছে, এই পুকুরের ভিতরে কি আছে? পানি আছে। এই পুকুরের ভিতরে পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে? অক্সিজেন কি পরিমাণ আছে? অক্সিজেন কি পরিমাণ আছে? অক্সিজেন কি পরিমাণ আছে সেইটা হচ্ছে আমার ডিও। অক্সিজেন কি পরিমাণ আছে এই পানির ভিতরে, পুকুরের পানির ভিতরে অক্সিজেন কি পরিমাণ আছে? অক্সিজেন কি পরিমাণ আছে সেটা হচ্ছে আমার কি? ডিও। তাহলে এই জায়গাতে ডিও হচ্ছে আমার ডিজলভ অক্সিজেন, কি পরিমাণ অক্সিজেন আছে, ঠিক আছে? এই পানির ভিতরে কি পরিমাণ অক্সিজেন আছে। তো ডিও মানে সবসময় মাথায় রাখবা ডিজলভ অক্সিজেন। তো আমাদের এই যে নমুনা পানি আছে, এই জায়গাতে নমুনা পানি ধরো, এর ভিতরে এটা ধরো একটা পুকুর, পুকুরের পানি, এখান থেকে নমুনা পানি বের করে নিলাম। তো এই নমুনা পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে সেটা বের করার জন্য ডিওর একটা ফর্মুলা আছে, ডিজলভ অক্সিজেনের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা মুখস্থ করবা, 8 × 10⁻³ মানে 8000 ইন্টু VS ডিভাইডেড বাই ওয়াই। এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথ করতে পারবো, ঠিক আছে? ডিজলভ অক্সিজেনের পরিমাণ বের করতে পারবো বা ডিওর পরিমাণ বের করতে পারবো। এটা খুব বেশি পরীক্ষায় আসে না, ভার্সিটি কতে খুব বেশি আসে না, মুখস্থ কইরো। তোমার হচ্ছে প্রিপারেশন বুকে দেখবে একটা একটা করে ম্যাথ দেয়া আছে, পারলে একটা একটা করে ম্যাথ ট্রাই কইরো। আমি একটু দেখাই দিই। এই পানিতে ধরো এই জায়গাতে, এই পানিতে এই টোটাল পানি দ্রবণের আয়তন, এই পানি দ্রবণের আয়তন হচ্ছে তোমার ওয়াই। ওয়াই কি? ওয়াই হচ্ছে পানি দ্রবণের আয়তন। এবার এখানে খেয়াল করে দেখো ভি এবং এস আর দুইটা টার্ম আছে। তো এই পানিকে তোমার বিশুদ্ধকরণ করার জন্য, আমার এই পানিকে বিশুদ্ধকরণ করার জন্য আমার বিজারকের প্রয়োজন হতে পারে, বুঝতে পারছো? বিজারক প্রয়োজন হতে পারে। সেই বিজারক দ্রবণের আয়তন হচ্ছে ভি। ভি সবসময় বিজারক, বড় হাতের ভি, বিজারক দ্রবণের আয়তন। দ্যাটস ইট। ভি কি? ভি হচ্ছে বিজারক দ্রবণের আয়তন। এস কি? এস হচ্ছে এই বিজারক দ্রবণের ঘনমাত্রা। তাহলে এস হচ্ছে আমার বিজারক দ্রবণের ঘনমাত্রা, ভি হচ্ছে আমার বিজারক দ্রবণের আয়তন। মাথায় রাখবো। এই হচ্ছে আমাদের ডিওর কাহিনী, বুঝতে পারছো? তো ডিও নিয়ে যদি কথা হয় তাহলে এইভাবে আমাদের ডিও মানে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসো ডিওর পরে আমরা পরবর্তী টার্ম যেটা দেখব, ডিওর পরে পরবর্তী টার্ম হচ্ছে আমাদের বিওডি। বিওডি, বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন, ঠিক আছে? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইটাকে বলে হচ্ছে বিওডি। বিওডি কি? বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইটা আসলে কি বোঝায়? দেখো, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, ধরো এটা একটা পুকুর আছে, হ্যাঁ, পুকুর আছে। এই পুকুরের, মাথায় রাখবো, এই পুকুরের পানি আছে, পানি আছে। এই পুকুরের পানির ভিতরে মাছ থাকতে পারে, বিভিন্ন রকম প্রাণী বসবাস করতে পারে। এখন এই বসবাস করা প্রাণী যারা আছে তাদের একটা অক্সিজেন ডিমান্ড আছে, পানিগুলার একটা অক্সিজেন ডিমান্ড আছে। তো পানিগুলার একটা অক্সিজেন ডিমান্ড, সেই অক্সিজেন ডিমান্ড যেটা আছে, সেই অক্সিজেন তো এখানে থাকতে হবে। কতটুকু পরিমাণ অক্সিজেন আছে সেটা আমরা আগে দেখে আসছি, ডিও, ডিজলভ অক্সিজেন। এবার ব্যাপার হইতেছে যে এই জায়গাতে কিছু দূষক পদার্থ আছে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে এখানে কিছু জৈব দূষক আছে, জৈব দূষক। জৈব দূষক মানে কি? যেগুলোকে আমরা জৈব পদার্থ দিয়ে দূষণ মুক্ত করতে পারি, এরকম জৈব দূষক আছে। তো এই যে পানির ভিতর, এর ভিতরে জৈব দূষক আছে। তো এই পানির ভিতরে জৈব দূষককে বিমুক্ত করতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটাকে আমরা বিওডি বলি। তো শুধুমাত্র জৈব দূষককে বিমুক্ত করতে, শুধুমাত্র জৈব দূষককে বিমুক্ত কথাটার আরেকটা ওয়েতে বলা যায়, শুধুমাত্র জৈব দূষককে বিজারিত করতে, বিজারক দিয়ে বিজারিত করতে
শুধুমাত্র জৈব দূষককে বিজারিত করতে যে অক্সিজেনের প্রয়োজন, ঠিক আছে, যে অক্সিজেন প্রয়োজন, আবার মাথায় রাখবো, শুধুমাত্র জৈব দূষককে বিজারিত করতে যে অক্সিজেন প্রয়োজন সেটাকে আমরা বিওডি বলি। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার মেইন কাহিনী। এবার এখানে বিওডি যেটা আছে, এই বিওডি এর পরিমাণ যদি তুমি বের করতে চাও, এই বিওডি এর পরিমাণ বের করার জন্য ফর্মুলা কি? সেম আগের মতো ফর্মুলা, 8 × 10⁻³ এবার এখানে এই যে বিজারক যেটা নিছি না, এই যে বিজারক যেটা নিছি না, এই বিজারকের আয়তন দুই রকম আয়তন আছে। একটা হচ্ছে v2 - v1 × ঘনমাত্রা s ডিভাইডেড বাই y, y মানে হচ্ছে নমুনার আয়তন। ওয়াইটা কি? ওয়াই মানে হচ্ছে নমুনার আয়তন। এখানে যে নমুনাটা আছে, এই যে নমুনা, এই নমুনার আয়তন ওয়াই। এবার এই জৈব দূষককে বিজারিত করার সময় আমরা এখানে দুই রকম জৈব দূষক পাবো। একটা হচ্ছে শুধুমাত্র পানি, পানির জন্য একটা পাবো, আর একটা হচ্ছে এই পানিতে উপস্থিত অন্য মিশ্রণ থাকতে পারে, মিশ্রণের জন্য পাবো। সো পানির জন্য যেটা, সেটা আমরা ধরে নিলাম v2, আর মিশ্রণের জন্য সেটা হচ্ছে v1। মানে এখানে দুইটা আয়তন থাকবে, একটা বড় আয়তন, একটা ছোট আয়তন। বড় আয়তন থেকে ছোট আয়তন বাদ দিতে হবে, আর এটা হচ্ছে তোমার কিসের আয়তন? এটা হচ্ছে তোমার এই দ্রবণের আয়তন। তো এই ফর্মুলাটা মুখস্থ করবা, এই ফর্মুলা থেকে ম্যাথ খুব একটা আসবে না, জাস্ট ফর্মুলাটা একটু প্র্যাকটিস করে রাখবা। দ্যাট ইজ বিওডি। বিওডি কথাটার মেইন বেসিক মিনিং কি? বেসিক মিনিং হচ্ছে জৈব দূষককে বিজারিত করতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। এবার আসো বিওডি এর পরে এখান থেকে পরবর্তী যেই কথা, সেটা হচ্ছে সিওডি। সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই কথাটা বুঝবো আমরা খুব সিম্পল ভাবে। আবারও আমরা আগের মতো একটা পুকুর কল্পনা করব। এই পুকুরে যে পানি আছে, এই পানির ভিতরে দূষক পদার্থ আছে। এখন হচ্ছে এই জায়গাতে যেই দূষক আছে, এই দূষকের ভিতর দুই প্রকার দূষক আছে। একটা হচ্ছে জৈব দূষক প্লাস অজৈব দূষক। সো জৈব অজৈব উভয় প্রকার দূষক থাকতে পারে। এই উভয় প্রকার দূষককে বিজারিত করার জন্য যেই অক্সিজেনের প্রয়োজন, এই উভয় প্রকার দূষককে বিজারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন, কি প্রয়োজন? যে অক্সিজেন প্রয়োজন, উভয় প্রকার দূষককে বিজারিত করার জন্য যে অক্সিজেন প্রয়োজন, তাকে আমরা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে পারি। তাহলে জৈব অজৈব উভয় প্রকার দূষককে, এইটার ক্ষেত্রেও সিওডি বের করার সেম ফর্মুলা, 8 × 10⁻³ v2 - v1 × s ডিভাইডেড বাই y, এটাও সেম ফর্মুলা। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবা, সিওডি এর মান সব সময় বিওডি এর চেয়ে বড় হয়। সিওডি এর মান সব সময় বিওডি এর চেয়ে বড় হয়। কেন? কারণ হচ্ছে সিওডি তে জৈব প্লাস অজৈব উভয় আছে, জৈব প্লাস অজৈব উভয় আছে। বিওডি তে শুধু জৈব আছে। বিওডি তে কি আছে? শুধু জৈব। তাহলে বিওডি তে শুধু জৈব, আর সিওডি তে জৈব অজৈব উভয় আছে। এই জন্য সিওডি হচ্ছে তোমার কি বলতো, এই যে সিওডি হচ্ছে এর ভ্যালু বেশি হবে। ওকে, এবারটা এখান থেকে আরেকটা জিনিস পড়া লাগবে, সেইটা হচ্ছে আমাদের টিডিএস মানে হচ্ছে মুখস্থ করবা টোটাল, এই বিশেষ করে অ্যাব্রিভিয়েশনটাই আসে, মানে কি? টোটাল ডিজলভ সলিড। তো এটা হচ্ছে ওই যে ডিজলভ অক্সিজেনের মতোই, টোটাল ডিজলভ সলিডটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে অক্সিজেনের মতোই। মানে কি? এই পানির ভিতরে কতটুকু পরিমাণে সলিড পদার্থ আছে, পানির ভিতরে কতটুকু পরিমাণে কঠিন বস্তু আছে তার পরিমাণ, সেটা হচ্ছে টোটাল ডিজলভ সলিড। এখন কঠিন বস্তু নির্ণয় করতে গেলে পানির সাথে করে নির্ণয় করব? অবশ্যই না। এই কঠিন বস্তুগুলার ড্রাই ওয়েট নিতে হয়। ড্রাই ওয়েট মানে কি? ড্রাই ওয়েট মানে হচ্ছে শুষ্ক ভর, মানে শুষ্ক অবস্থায় পানি ছাড়া ভর, আর্দ্রতা ছাড়া ভর, ওটা বের করতে হয়। করলে সেটাকে আমরা টোটাল ডিজলভ সলিড বলতে পারি। তো এই লাইনটা বুঝলেই হয়েছে, এর বাইরে আর কিছু লাগে না। এর বাইরে আমাদের এখানে WHO কর্তৃক অনুমোদিত একটা মানের ছক লাগবে। এইটা সবসময় হাজারি স্যারের বইয়েরটা পড়বা। WHO অনুমোদন যেটা দিছে, এই অনুমোদন দেয়া ভ্যালুগুলো আমাদের মুখস্থ করতে হবে। WHO কর্তৃক অনুমোদন দেয়া ভ্যালু। এখন WHO কর্তৃক অনুমোদন দেয়া কি কি ভ্যালু আছে দেখো। আমাদের প্রথমেই পিএইচ এর ভ্যালু দেয়া আছে। WHO বলছে যে আমাদের ব্যবহারযোগ্য পিএইচ এর মানের রেঞ্জ 6.5 থেকে 8.5 এর ভিতরে হইতে হবে, এটা মুখস্থ। ঠিক আছে, আমাদের মানুষের জন্য ব্যবহারের পিএইচ রেঞ্জ 6.5 থেকে 8.5। এরপরে ডিও ডিজলভ অক্সিজেন, এইটা হইতে হবে 5 থেকে 6 ppm।
মুখস্থ করবা, লিখে লিখে মুখস্থ করবা যে ডিওর ভ্যালু 5 থেকে 6 ppm হইতে হবে। এবার দেখো বিওডি এর ভ্যালু হইতে হবে হচ্ছে আমার এক্সাক্ট 6 ppm। 6 ppm হবে হচ্ছে আমার বিওডি এর ভ্যালু। এখন আমি তোমাদের আগেই শেখাইছি ppm মানে কিন্তু মিলিগ্রাম পার লিটার, তো এখানে তুমি মিলিগ্রাম পার লিটারও লিখতে পারো, 6 ppm এর জায়গায় 6 মিলিগ্রাম পার লিটার লিখতে পারো, এটুকু জানলেই হইছে, এটা পড়তে হবে এরকম না, ঠিক আছে। এরপরে দেখো সিওডি, এবার বলো তো সিওডি এর ভ্যালু বিওডি এর চেয়ে বড় হবে না ছোট হবে? ডেফিনেটলি বড় হবে, আমরা আগেই দেখছি সিওডি এর ভ্যালু বড় হয়। তো এটা যদি 6 হয়, এটা এর চেয়ে বেশি হবে, সেটা কত? 10 ppm। সেটা কত? 10 ppm, মাথায় রাখতে হবে। এরপরে সিওডি এর পরে আমাদের আসছে হচ্ছে টিডিএস, এটা মাস্ট, এটা মুখস্থ করতে হয়, এটা আসে। টিডিএস এর ভ্যালু হচ্ছে 500 ppm, মানে 500 ppm পর্যন্ত সলিড পদার্থকে আমরা ব্যবহারের উপযোগী হিসেবে ধরে নিব, এর চেয়ে বেশি হলে আমরা সেইটাকে অগ্রহণযোগ্য নিব, সেটা অনুমোদিত না। ওকে, মাথায় রাখবো। এবার আসো ক্ষরতার ক্ষেত্রে আসি। ক্ষরতার ক্ষেত্রে আমাদের খড় পানিতে দুইটা জিনিসের ক্ষরতার অনুমোদন দেওয়া হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই দুইটার ক্ষরতার অনুমোদন দেওয়া হয়। তো ক্যালসিয়াম 2+ এর পরিমাণ কতটুকু ক্যালসিয়াম 2+ থাকলে সেটা গ্রহণযোগ্য মাত্রা, এটা মাথায় রাখবো। 100 ppm থাকলে সেটা গ্রহণযোগ্য মাত্রা, ম্যাগনেসিয়ামের জন্য 150 ppm থাকলে সেটা গ্রহণযোগ্য মাত্রা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সবগুলার গ্রহণযোগ্য মাত্রার পরিমাণ। এই হচ্ছে আমাদের টোটাল পরিবেশ রসায়নের পড়া, এই পর্যন্তই ছিল। আর এখান থেকে কিছু পড়ার নাই, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে দেখা হবে। এই চ্যাপ্টার থেকে তুমি কি করবা, এই টোটাল যতগুলা ক্লাস আমি করাইছি সব ক্লাসগুলা করবা, এই ক্লাসগুলার নোট করবা, এবং এই নোট পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবা। এর বাইরে তোমার কোনো বেসিক লাগবে না, এইগুলাই এনাফ। এরপরে যে এই পরিবেশ রসায়নের মেইন বই এমসিকিউ ক্লাস দিছি, মেইন বুক এমসিকিউ ক্লাস, মেইন বই এমসিকিউ, ওই এমসিকিউ সলভ ক্লাস দেখবা। দেখার পরে এই মেইন বই এমসিকিউ সলভ ক্লাস দেখার পরে পরবর্তী অংশে যে তোমাকে যেটা করা লাগবে, এখান থেকে ভার্সিটি ক কিউবি সলভ করতে হবে, ভার্সিটি ক কিউবি। এই করলে এই চ্যাপ্টার একদম ফুল কভার, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ডান উইথ দিস চ্যাপ্টার। বুঝতে পারছো? এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে না।